আজ আমি গিয়াসউদ্দিন বলবনের শাসন ব্যবস্থা নিয়ে আলোচনা করব। তাহলে আলোচনাটা শুরু করি। নাসিরউদ্দিনের মৃত্যুর পর 1266 খ্রিস্টাব্দে তার মন্ত্রী উলুগ খাঁ গিয়াসউদ্দিন বলবন নাম ধারণ করে দিল্লির সিংহাসনে আরোহণ করেন। অভিজ্ঞ শাসক বলবন সিংহাসনে আরোহণ করে দেশকে কুশাসন ও বিশৃঙ্খলার হাত থেকে মুক্ত করার জন্য সচেষ্ট হন। তিনি বিভিন্ন সমস্যার সম্মুখীন হন। শূন্য রাজকোষ, তুর্কি আমিরদের ক্রমবর্ধমান উদ্ধত ও দিল্লির সন্নিকটে মেওয়াটি দস্যুদের ক্রমবর্ধমান উপদ্রব, মঙ্গোল আক্রমণের সমস্যা, কেন্দ্রীয় শাসনের দুর্বলতার জন্য রাজশক্তির প্রতি জনসাধারণের অশ্রদ্ধা প্রভৃতি সর্বত্র বিশৃঙ্খলার সৃষ্টি করেছিল। এই অবস্থা থেকে দেশকে উদ্ধার করে রাজশক্তিকে শক্তিশালী করতে এবং সমাজে সংহতি সাধন করতে বলবন বদ্ধপরিকর হন। শাসক হিসাবে তার সর্বাধিক কৃতিত্ব এবং গুরুত্বপূর্ণ কাজ হল তিনি নিজের শক্তিকে দেশের সংহতি সাধনের জন্য প্রয়োগ করেছিলেন। সাম্রাজ্যের বিস্তৃতি অপেক্ষা সংহতি সাধনেই তিনি অধিক মনোযোগী ছিলেন। তিনি রাজশক্তির গৌরবই কেবল বৃদ্ধি করেননি, একে কেন্দ্রীয় শক্তি হিসাবে বাস্তবে পরিণত করেন। সিংহাসন আরোহণ করে গিয়াসউদ্দিন বলবন রাজ্য মধ্যে শান্তি ও শৃঙ্খলা স্থাপন করতে উদ্যোগী হন। তিনি প্রভাবশালী ওমরাওদের ক্ষমতা চূর্ণ করেন। তিনি কুখ্যাত 40 চক্রের ক্ষমতা নানা অজুহাতে ধ্বংস করে দেন এবং চক্রের অন্তর্ভুক্ত নয় এমন ওমরাওদের উচ্চপদে নিযুক্ত করেন। এছাড়া তিনি ওমরাওদের কার্যকলাপ লক্ষ্য করবার জন্য বহু গুপ্তচর নিযুক্ত করেছিলেন। তিনি সৈন্য বিভাগ পুনর্গঠন করেন। তিনি অশ্বারোহী ও পদাতিক বাহিনীকে নতুনভাবে গড়ে তোলেন এবং এই দুইটির পরিচালনার দায়িত্ব সুদক্ষ ও বিশ্বস্ত সেনাপতিদের উপর ন্যস্ত করেন। মেওয়াটের অধিবাসী রাজপুতগণ অত্যন্ত দুর্দান্ত ছিল। সেই সময় অর্থাৎ তাদের শক্তি খুব ছিল। তারা চতুষ্পার্শ্বস্থ প্রদেশসমূহে লুণ্ঠন ও অত্যাচার করত। বলবন কঠোর হস্তে মেওয়াটি দস্যুদের দমন করে মেওয়াটে শান্তি ও শৃঙ্খলা স্থাপন করেন। দোয়াব অঞ্চলে দুর্ধর্ষ দস্যুদল সাম্রাজ্যের শান্তি শৃঙ্খলা নষ্ট করছিল। এদের অত্যাচারে ব্যবসা বাণিজ্য লোপ পাবার উপক্রম হয়েছিল। বলবন এদের প্রধান ঘাঁটিগুলো অধিকার করে এদের সম্পূর্ণভাবে উচ্ছেদ করেন। এছাড়া রোহিলখণ্ডের শান্তিবিঘ্নকারীদের কঠোরভাবে দমন করেন। বাংলার শাসনকর্তা তুঘরিল খাঁ বিদ্রোহ ঘোষণা করলে বলবন তাকে দমন করবার জন্য স্বয়ং 2 লক্ষ সৈন্য নিয়ে বাংলায় উপস্থিত হন এবং তুঘরিলকে পরাজিত করে বন্দী করেন। তিনি তার দ্বিতীয় পুত্র বুঘরা খাঁকে বাংলার শাসনকর্তা নিযুক্ত করেন। বলবনের শাসনকালে মঙ্গোলগণ বারংবার ভারতের পশ্চিম সীমান্ত প্রদেশ আক্রমণ করতে থাকে। তিনি মঙ্গোল আক্রমণ প্রতিহত করার জন্য সীমান্তে বহু দুর্গ নির্মাণ করেন, পুরনো দুর্গের সংস্কার সাধন করেন এবং দক্ষ বিশ্বস্ত সেনাপতিদের অধীনে সুশিক্ষিত সৈন্যদল এই অঞ্চলে মোতায়েন রাখেন। 1285 খ্রিস্টাব্দে মঙ্গোলরা মুলতান আক্রমণ করে। এই আক্রমণ প্রতিরোধ করতে গিয়ে বলবনের জ্যেষ্ঠ পুত্র মোহাম্মদ নিহত হন, কিন্তু মঙ্গোলরা সাম্রাজ্যের অভ্যন্তরে প্রবেশ করতে পারেনি। পুত্রের মৃত্যুতে বলবন শোকাভিভূত হয়ে পড়েন এবং এর 2 বছর পর 1287 খ্রিস্টাব্দে তিনি দেহত্যাগ করেন। বহিঃশত্রু মঙ্গোলদের আক্রমণ প্রতিহত করে এবং স্বেচ্ছাচারী উচ্চবিলাসী আমিরদের দমন করে বলবন সুলতানি সাম্রাজ্যকে আসন্ন ও অবশ্যম্ভাবী বিলুপ্তির হাত থেকে রক্ষা করেন। রাজ্য বিস্তার অপেক্ষা রাজ্য সংগঠন করার যে আদর্শ তিনি গ্রহণ করেন তা তার অসাধারণ দূরদৃষ্টির পরিচায়ক। বলবন কেবলমাত্র সামরিক শক্তির অধিকারী ছিলেন তা নয়, সাহিত্যের পৃষ্ঠপোষক রূপেও তিনি খ্যাতি লাভ করেছিলেন। সুবিখ্যাত সাহিত্যিক আমির খসরু তার সভাকবি ছিলেন।
বলবনের মৃত্যুর পর কায়কোবাদ সম্রাট হন, কিন্তু তার বিলাসিতা ও অকর্মণ্যের ফলে রাজ্যে বিশৃঙ্খলা দেখা দেয়। অবশেষে তথাকথিত দাসবংশ উৎখাত হয় সামান প্রদেশের শাসনকর্তা জালাউদ্দিন খলজির হাতে। আজ আসি।